নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে রিমাল। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত। উপকূলে আঘাত হানতে পারে আজ রাতে। হাউজিং ব্যবসার নামে নর্থ সাউথ গ্রুপের প্রতারণা। ঢাকার চারপাশে গড়ে তুলছে 3টি প্রকল্প। জমি ফেরত চাইলে করা হয় নির্যাতন। চাঁদা না দেয়ায় কুষ্টিয়ায় গার্মেন্টস ব্যবসায়ীর হাত পা ভেঙেছে যুবলীগ নেতা। এখনো মামলা নেয়নি পুলিশ। নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার। ঈদের আগে আবার অস্থির মশলার বাজার। নিত্য পণ্যের বাজারও বাড়তির দিকে। Wide delivery, half volley. Bangladesh in a rout over United States. এবং হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। তৃতীয় টি-20তে যুক্তরাষ্ট্রকে হারালো 10 উইকেটে। মোস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ইতোমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। সাগর উত্তাল থাকায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমালে রূপান্তরিত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে 7 নম্বর বিপদ সংকেত, আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে আমরা এর পূর্বে যে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছিলাম, সেই সংকেতের পরিবর্তে 7 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 7 নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর, আমি আবার বলছি 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার দুপুরে এর অগ্রভাগের প্রভাব পড়বে উপকূলে। মধ্যরাতে এটি ভয়াবহ রূপ নিয়ে উপকূল অতিক্রম করবে। তবে অগ্রভাগের কিছুটা প্রভাব শনিবার সন্ধ্যা থেকেই পড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগের যে কিছু ক্লাউড ছেড়ে দেয় আগে সেই ক্লাউডের প্রেক্ষিতে বর্তমানে উপকূলীয় অঞ্চল কিছু কিছু অংশে সে কিন্তু বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা এবং ঝড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উপকূলের 13টি সহ 18টি জেলায়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এতে আতঙ্কে উপকূলবাসী। তবে উপকূলের প্রচারণা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সতর্ক রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলায় চলছে প্রস্তুতি। মাইকিং করে সচেতনতা বাড়ানো সহ প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র। উপকূলীয় জেলার সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দিবাশ্রী বড়ুয়ার রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া শুরু হয়েছে। সংকেত বেড়ে 7 নম্বর বিপদ সংকেত দেয়া হলেও উপকূলের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ রিমালের সংকেত সম্পর্কে পূর্ববর্তী কোনো বার্তা পাননি। তাই ঝড়ের খবর শুনে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঝড় শুরু হয়েছে, এখন আমরা খুব আতঙ্কে আছি, কি জানি কি হয়, কি করে ছেলে। এখনো কোথাও মাইকিং বা প্রচারণাও সেভাবে হয়নি যে আমরা এই দুর্যোগ সম্পর্কে জানতে পারবো বা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা কি নিতে পারবো, এটাও আমরা জানি না। আকাশে গুমটো ভাব আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। মনে হচ্ছে ঝড় এসে গেল। বিকাল থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বয়ে গেছে উপকূলীয় জেলা ভোলায়। রাত 8টায় অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা। 7 নম্বর বিপদ সংকেত বাড়ার সাথে সাথে সিপিপি, রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবী কর্মীরা রাতেই পতাকা টাঙিয়ে নেমে পড়েন প্রচারণায়। মানুষকে নিরাপদ আশ্রয়ে আনতে পরামর্শ দিচ্ছেন তারা। তবে মূল ভূখণ্ডের বাসিন্দাদের নিরাপদে আনতে সকাল থেকে কাজ শুরু করবে জেলা প্রশাসন।
মেডিকেল টিম ও কন্ট্রোল রুম খোলা সহ সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার, চালসহ খাদ্য সামগ্রী। এদিকে ভোলার সব রুটে বন্ধ করা হয়েছে নৌযান চলাচল। বন্ধের নির্দেশ রয়েছে ভোলা লক্ষ্মীপুর রুটের লঞ্চ, সি ট্রাক ও স্পিড বোট। ঝড় নিয়ে আতঙ্কে ভোলার মানুষ। 7 নাম্বার সিগন্যাল চলতেছে। এখন যে আমরা সবাই মিলে একটা আতঙ্কের ভিতরে আছি যে ঘূর্ণিঝড় আসতেছে বলে, এটা যখন শুরু হয় তখন আমরা 8 সেকেন্ডের দিকে সবাই মিলে চলে যাব। এই যে ঘূর্ণিঝড় আইতেছে এটা আমরা যে মাইকিং করাতে আমরা শুনছি আর কি। এই মাইকিং করাতে শোনার পরে আমরা মনে করেন যে আমরা বাসায় আছি, কারণ পরিস্থিতি ভালো। যদি পরিস্থিতি একটু খারাপ হয় তাহলে মনে করেন যে আমরা আশ্রয়কেন্দ্রে যাই আমরা ভর্তি হবো আর কি। মানুষকে সচেতন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান সিপিপি কর্মকর্তা। মেগাফোনের মাধ্যমে এলাকায় প্রচারণা অব্যাহত রেখেছে এবং লোকদেরকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য অনুরোধ করতেছে এবং আমাদের লক্ষ্য যে যারাই বিপদাপন্নতায় আছে, বেশি ঝুঁকিতে আছে, তাদেরকে দ্রুত আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা। এদিকে তীব্র গরমের পর সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি ও ঝড়ো বাতাসে গরম থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে গরমে টালমাটাল হওয়া মানুষদের মনে। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি, খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি এবং বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা। আমরা প্রথমেই যুক্ত হচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী শফিক। বরিশালে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি কেমন দেখছেন, আর এই ঘূর্ণিঝড়ের ফলে কতটা প্রভাব পড়তে পারে সেখানে সেটি জানাবেন। লেনিয়া, আমি আসলে আছি বর্তমানে বরিশাল নদী বন্দরে এবং এখানে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত চলছে এবং এর প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে আমরা যেটা দেখেছি বরিশাল নৌবন্দর থেকে কিন্তু অভ্যন্তরীণ রুটে সকল জায়গায় কিন্তু নৌ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বরিশাল বিভাগের পায়রা সমুদ্র বন্দর যেটি, সেটিতে কিন্তু 7 নম্বর বিপদ সংকেত চলছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, আঞ্চলিক আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে আজ দুপুরের পর থেকে কিন্তু এই যে আসন্ন ঘূর্ণিঝড় রেমেল, সেটির কিন্তু চূড়ান্ত যে প্রভাব সেটি আসলে বরিশালের উপর পড়া শুরু করতে পারে এবং এই রেমালের যে অগ্রভাগ সেটা কিন্তু এখন পর্যন্ত এই পটুয়াখালীর খেপুপাড়ার দিকেই আছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে এখানকার যে আবহাওয়া অধিদপ্তরের যারা, তারা একই সাথে পূর্বাভাস দিয়েছে যে বিকেল থেকেই কিন্তু আসলে ঝড় একটা বয়ে যেতে পারে এবং সন্ধ্যা নাগাদ আসলে এই বরিশালের বিভিন্ন জায়গা থেকে আসলে বয়ে যাবে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আপনাকে আরেকটু জানাতে চাই যে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু আবহাওয়া অতিশয় খারাপের দিকেই আসলে যাওয়া শুরু করেছে এবং গতকাল সন্ধ্যার পর কিন্তু ঘন্টাখানেক বৃষ্টিপাত হয়েছে বরিশালে। এখন কিন্তু বৃষ্টিপাত কিছুটা কম থাকলেও কিন্তু বাতাস রয়েছে প্রচুর। আমরা কিন্তু আসলে আমাদের দর্শকদেরকে দেখাতে পারছি যে নদীর পানিও বেশ ফুসলে উঠেছে এবং আমরা যেটা আসলে সর্বশেষ জানতে পেরেছি আজকে সকাল 6টা নাগাদ, এখন পর্যন্ত কিন্তু যে এই কীর্তনখোলা সহ আশেপাশের যে নদীগুলো সেগুলোর পানি বিপদ সংকেত ছাড়িয়ে না গেলেও উচ্চতা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় হয় তবে এই নদীর পানিগুলো বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে পড়তে পারে বলেই আমাদেরকে কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞ যারা আছেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ যারা আছেন তারা জানিয়েছেন। তারা একই সাথে আরো যে বিষয়টি আসলে জানিয়েছেন সেটা হচ্ছে এই যে এই ঘূর্ণিঝড়ের সাথে সাথে একটি জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, যেটির উচ্চতা হতে পারে 7 থেকে 8 ফুট। তো এই ছিল বরিশাল থেকে আসলে যে ঘূর্ণিঝড় রেমেলের সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী রকি। ধন্যবাদ শফিক। খুলনায় আসলে রিমেলের যে প্রভাবটা সেটা কিন্তু আজ ভোর থেকে দেখা গিয়েছে। আমি জানিয়ে রাখি যে গতকাল রাত্রে থেকে কিন্তু খুলনা অঞ্চলে বাতাস মেঘ পড়া শুরু করেছে এবং আজ ভোর থেকে কিন্তু করে বৃষ্টি পড়া শুরু করেছে। আমি আমাদের বাতাসের বেগ প্রচন্ড পরিমাণ বেড়ে গিয়েছে। জেলা প্রশাসন
সময় দেওয়া যাবে, এমনটি আমাদেরকে জেলা প্রশাসক বলেছে। পাশাপাশি লিনিয়া আমি একটু বলতে চাই যে খুলনায় কিন্তু এখন যে অবস্থা সেটা কিন্তু আসলে প্রচণ্ড বাতাসের গতিবেগের পাশাপাশি রোদের একটা চাপ আছে, তবে গরম থেকে এই ঝড়ের আগে আসলে আবহাওয়াটা এমনটাই হয় বলে কিন্তু আমরা জানতে পেরেছি যে ঝড় আসার আগেই কিন্তু এরকম প্রচণ্ড বাতাস এবং রোদের ছাপ থাকে এবং হঠাৎ করেই কিন্তু অন্ধকার হওয়ার পরেই প্রচণ্ড বেগে ঝড় আসে। তবে উপকূলবাসীর একটি আপনার বক্তব্য হচ্ছে যে যত ঝড়ই আসুক না কেন সুন্দরবন কিন্তু আসলে খুলনা জেলাকে আগলে রাখে। আপনারা জানেন যে খুলনা জেলার কয়রা, দাকর বা পাইকগাছা এই অঞ্চল বেশি কিন্তু সুন্দরবনের একটি বড় অংশ আছে এবং ঝড়ের গতিবেগ কিন্তু সুন্দরবন রক্ষা করে। এটা হচ্ছে তাদের একটা বড় আশার বাণী। লিনিয়া আমি আর একটু বলে রাখতে চাই যে খুলনা জেলা প্রশাসন দপ্তর থেকে আমাদেরকে যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত 5,000-এরও বেশি সহকর্মী কিন্তু তারা প্রস্তুত আছে স্বেচ্ছাসেবক কাজ করার জন্য। খুলনায় কিন্তু এখন পর্যন্ত রেমেল সম্পর্কে যিনি আমার কাছে এটাই সর্বোচ্চ ছিল। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেখানে রেমেলের খবর জানতে। ধন্যবাদ। বরগুনায় রেমালের প্রভাবে কিন্তু উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আমরা গতকাল রাতেই দেখেছি যে বৃষ্টি হচ্ছিল এবং এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমি এখন রয়েছি বিষখালী এলাকায় এবং এখানে কিন্তু 7 নম্বর সতর্কতা সংকেতের পরেও কিন্তু খেয়া পারাপার অব্যাহত রয়েছে। আমরা গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমন ঘোষণা শুনেছিলাম যে বরগুনার যত খেয়াগুলো রয়েছে যে ঝুঁকিপূর্ণ চলাচল সেগুলো কিন্তু বন্ধ থাকবে, কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে আসলে বরগুনার এই যে বিষখালী নদীর যে খেয়াঘাটটা সেটি কিন্তু পারাপার অব্যাহত রয়েছে এবং এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় যে খেয়াঘাটগুলো রয়েছে সেগুলো অব্যাহত রয়েছে। আমরা বিভিন্ন সাইক্লোন শেল্টারে দেখেছি, সেখানে কিন্তু এখন পর্যন্ত মানুষ আসা শুরু করেনি। মানুষের মধ্যে একটি বদ্ধ ধারণা রয়েছে যে এই যে উপকূলে যে ঘূর্ণিঝড়গুলো আঘাত হানে তেমন কিন্তু শক্তি নিয়ে আঘাত হানে না, কিন্তু আমরা সিডরের সময় দেখেছি এমন ধারণার পরেও কিন্তু মানুষ সাইক্লোন শেল্টারে যায়নি এবং বড় ধরনের ক্ষতি কিন্তু বরগুনা হয়েছিল এবং বরগুনা প্রায় 1500 মানুষ নিহত হয়েছিল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বরগুনায় 673টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে এবং বরগুনায় প্রায় 10,000 স্বেচ্ছাসেবক রয়েছেন, তারাও কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছেন এবং ঘূর্ণিঝড়ের পরবর্তীতে যাতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেজন্য কিন্তু তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং বরগুনায় প্রায় 49টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং মেডিকেল টিম তাদের কাজও চালিয়ে যাবেন এবং বরগুনার সরকারি এবং বেসরকারি যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে 1 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু পুরোপুরি ওপেন রয়েছে এবং সেই বেড়িবাঁধগুলো থেকে যদি পানি প্রবেশ করে সেখানে কিন্তু 800 জিও ব্যাগ দিয়ে কিন্তু সেটি তাৎক্ষণিক মেরামতের জন্য তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনারা যুক্ত থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবারও যুক্ত হয়ে দর্শকদের দেখানোর চেষ্টা করব ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বিস্তারিত। প্রতারণার আরেক নাম নর্থ সাউথ গ্রুপ। হাউজিং ব্যবসার নামে চলছে সাধারণ মানুষের কৃষি জমি দখলের মহোৎসব। সাইনবোর্ডের জন্য জমি ভাড়া নিয়ে অবৈধভাবে বালু ভরাট করে তৈরি করা হচ্ছে প্লট। এভাবে ঢাকার চারপাশে 3টি আবাসন প্রকল্প গড়ে তুলছে প্রতিষ্ঠানটি। নিজেদের জমি ফেরত পেতে প্রতিবাদ করতে গেলেই নেমে আসে নির্মম নির্যাতন। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। হাউজিং ব্যবসার নামে দখল আর প্রতারণার বিশাল ফাঁদ পেতেছে নর্থ সাউথ গ্রুপ। কোনো কিছু তোয়াক্কা না করে মাইলের পর মাইল কৃষি জমি দখল করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটা তো আপনার টার্গেট তো 3,500 বিঘা। 3 ফসলি জমি দখল করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের পাটাভোগ এলাকায় গড়ে তোলা হয়েছে স্কয়ার সিটি নামে আবাসন প্রকল্প। কৃষি জমি আর জলাশয় দখল করে সাইনবোর্ডের ব্যবসা করছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দিয়েছে স্কয়ার সিটি। করা হয়েছে বিশাল আয়তনের এলাকা, যেটি বলা হচ্ছে 5 থেকে 6টি গ্রাম দখল করে এই বালু ভরাটের কর্মযজ্ঞ চালাবে এই ভূমিদস্যুরা। দখলের জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ বাহিনী। প্রশাসনের ভয়, তারপর নেতা বেতা আইন না, ঠিক আছে না, গোলাগুলি আইন শৃঙ্খলা বাহিনী মনে করেন আইয়ে আবার মনে করেন আধা ঘন্টা 3 ঘন্টা হরা হ্যাঁ এই অবস্থা। টাকার কাছে সব কিছু।
স্থানীয় বাড়িগাঁও, বেজগাঁও, বাসাইল ভোগ, হোগলগাঁও এবং নাগরভাগ মৌজার বেশিরভাগ জমিতে ভাড়া সাইনবোর্ড বসিয়ে চলছে গ্রাহকদের সঙ্গে প্রতারণা। জায়গা আছেন সাইনবোর্ড গিলে কিছু ভাড়া, কিন্তু জায়গা তো একটা জায়গায় ঢুকছে এরা বেশিরভাগই ভাড়া। আর এই নিয়ে নর্থ সাউথ গ্রুপের বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকা ছিল সাইনবোর্ড লাগাইছিল, পরে বলছিল তুমি এটা তোমার কে বলছে এটা কেন লাগাইলে আমার জায়গায়, এটা আমাকে একটু জ্ঞান হয়েছিল, পরে পরে উঠালেছে হাতাহাতি হয়ে বুঝছেন। আগে ওই ছোট ব্রিজ ওখানে গাড়ছিল, জমিনালারা উড়াই দিছে। দেশ টিভির ক্যামেরা দেখে ছুটে আসেন স্কয়ার সিটির বাহিনী প্রধান অনিক ইসলাম। নিউজ বন্ধে দেন টাকা লেনদেনের অনৈতিক প্রস্তাব, আর এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন তিনি। আমাকে অন্য সাংবাদিক মনে করলে কষ্ট পাবো, খাম সবাই হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে নিউজ করে দেন। শুধু তাই নয়, নর্থ সাউথ গ্রুপ দখলে নিয়েছে টঙ্গীর প্রুবাইল শিমুলিয়া এলাকার কৃষি জমি আর খালবিল। সেখানকার প্রকল্পের নাম দেওয়া হয়েছে নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি। সেখানেও রয়েছে অভিযোগের পাহাড়। সাপোর্টের বাইনা যেটা কয় এটা করে লইয়া যায়, তো লইয়া গেলে মনে করেন এ পর্যন্ত এসে এরপরে টাকা পাতে না, দলিল আর করে না। আমি দোকানদার তো চিহ্নিত হয়ে যাও, আমি চাই না যে আমার কোনো চিহ্নিত হোক। এসব দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম নির্যাতন। জমি গেলে জমি পাবো, টাকা গেলে টাকা পাবো, আমার জানের একটা ক্ষয় করতে হলে ঠিক আছে আমি কিছু পাবো। এনে ওপেনলি গোলাগুলি হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে একবার না 2, 4, 5, 7 বার ঠিক আছে গোলাগুলি হয়েছে। কৃষি জমি রক্ষায় অবৈধ এবং তথাকথিত হাউজিং বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা স্থানীয়দের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদা দিতে অস্বীকার করায় গার্মেন্টস ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। বন্ধ করে দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় ব্যবসায়ী থানায় অভিযোগ দিলেও এখনও মামলা নেয়নি পুলিশ। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ও তার পরিবার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 23 মে রাত 10:30 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গার্মেন্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম দোকান বন্ধ করে যাচ্ছিলেন বাড়ির দিকে। হঠাৎই যুবলীগ নেতা সাজিদুর রহমান শান্টু ও তার সহযোগীরা হামলা করে ব্যবসায়ী রফিকুলের ওপর। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে 30 মিনিট ধরে করা হয় বেধড়ক মারধর, ভেঙে দেওয়া হয় হাত ও পা। আমরা এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও তার অবস্থার উন্নতি না হওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাড় ভাঙা থাকার জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করি। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, চাঁদা না দেওয়ার কারণেই তার উপর করা হয়েছে এমন হামলা। পুলিশ মামলা না নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি যে আমাকে যেন সম্পূর্ণ নিরাপত্তা দেয়। আমি সন্ত্রাসের খুব দ্রুত বিচার চাই, নাহলে আমাকে মারি ফেলে দিবি। আর আব্বুর কাছে হাত পা ভাঙি দিছে একবার, আর আমাকে চূড়ান্ত মারছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে। আইসি সন্ত্রাসের আইসি টাকা চাই, না দেওয়ার কারণে তাকে মারধর করে। আর এই যুবলীগ নেতার ক্ষমতার দাপটের কাছে অসহায় এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতারা বলছেন, যুবলীগ নেতা শান্টুর অত্যাচারে অতিষ্ঠ তারাও। যে ওনাকে মারছে ঠেকাতে যায়, আমাদের সহকারেও মারে। জিম্মির মতো অবস্থা, মানে বাক স্বাধীনতা নাই। এরকম ন্যায় বিচার, সুষ্ঠু বিচার আমরা চাই। সিসি ক্যামেরার ফুটেজে ব্যবসায়ী রফিকুলের ওপর হামলার সত্যতা মিললেও ওই যুবলীগ নেতার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিষয়টা একদম মিথ্যা ভাই, কারণ আমি ওনার কাছে কেন চাঁদা যাব ভাই? হাত পা ভেঙে, এটা মিথ্যা কথা। হাত পা কেন ভেঙে দেবো আমরা ভাই? এখন এটা কি ভাই, এটা কোথায় কে মারছে আমরা তো জানি না ভাই। এদিকে হামলার 3 দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা নিতে করছেন গড়িমসি। বলছেন বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা। তারা রোগী নিয়ে চিকিৎসা কাজে ব্যস্ত, তাদেরকে অবগত করানো হয়েছে। তারা চিকিৎসা কার্যক্রম শেষ করে এসে তারা এজাহার দায়ের করবে, আমরা আইনগত ব্যবস্থা নেব। চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর যুবলীগ নেতার এমন হামলার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দ্রুত ওই যুবলীগ নেতাকে আইনের আওতায় আনার দাবি তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো থাকছে। বরিশালে বিলাসবহুল লঞ্চে চলে অসামাজিক কার্যক্রম, ঘণ্টাভিত্তিক ভাড়া নেয় তরুণ তরুণীরা। কার্যকলাপ বন্ধে তৎপর পুলিশ।
ঊর্ধ্ব মূল্যের বাজারে এবারে দাম বাড়ছে মশলা জাতীয় পণ্যের। বিক্রেতারা বলছেন কোরবানির ঈদকে সামনে রেখে দাম বাড়ানো হচ্ছে বিভিন্ন মশলার। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাজারে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলেছে। এর মাঝে শাকসবজির মতো পচনশীল পণ্যগুলোর দাম ওঠানামা করলেও মশলার দাম আবারও বাড়তির দিকে। কোরবানির ঈদকে সামনে রেখে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। মশলার দাম বলতে আপনার এলাচের দামটা অতিরিক্ত বাড়তি। হ্যাঁ, এলাচ আগে যে এলাচ আমরা 2400-2500 টাকা নিতাম একবার ভালো এলাচ, ওই এলাচের পাইকারি মার্কেটে আপনার 3500 টাকার উপরে। জিরা ছিল তো আগে 1000 টাকা, মাঝে আপনার 600-550 টাকা হয়েছে, কিন্তু ওই দামটা কিন্তু বেশি দিন ছিল না। হাইস্ট গেলে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ছিল, এরপর আবার বাইরে গেছে। তো এটা ভাড়ার এইগুলো কীভাবে কিরকম বাড়তেছে আমরা এটা বুঝতেছি না। বাড়তে এখন আদার দাম একটু বাড়তে, আর রসুনের দাম একটু বাড়তেছে আস্তে আস্তে, কারণ সামনে ঈদ আসছে তো সেই জন্য একটু বাড়তি। মাংসের বাজারে গরু এবং খাসির মাংস আগের জায়গায় স্থির থাকলেও ব্রয়লার মুরগি ও দেশি মুরগি রয়েছে ওঠানামার মাঝে। মুরগির দাম আগের চেয়ে গত 15 দিনের আগের থেকে এখন বর্তমানে পার কেজিতে 20 টাকা 25 টাকা কমছে। ব্রয়লারটা প্রায় কেজিতে আগে ছিল তো আপনার 260-70, এখন আপনার 210-200 চলতেছে। আগে তো 30 টাকা ছিল, এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে 50 টাকা হয়ে গেছে ডজন। সাদাটা 50, এটা 40। সবজির বাজার ঘুরে দেখা যায় বাড়তির দিকে রয়েছে মোটামুটি সকল ধরনের সবজি। টমেটো, গাজর, তারপরে বেগুনের দাম মোটামুটি বাড়তি, কাঁকরোল বাড়তি, ধনিয়া পাতার দাম বাড়তি, এইগুলোই। বাজারে এমন ঊর্ধ্বমূল্যের ফলে বিপদে পড়েছেন সাধারণ মানুষ। টান পড়েছে তাদের দৈনিক পুষ্টি চাহিদায়। প্রত্যেকটা জিনিসের শাক সবজি, ডিম, মাছ, মাংস প্রত্যেকটাতে বাড়তি দাম। এখন মানুষের বেঁচে থাকার যে মূল নিয়ামক খাদ্য, প্রতিদিন বাড়ছে তার দাম। লাগামহীন বাজারে এমন ঊর্ধ্বমূল্যের ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্য ও নিম্ন মধ্যবিত্ত মানুষের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজার অনেকটা লাগামহীন। সপ্তাহ ব্যবধানে দেশের বেশিরভাগ জেলায় বেড়েছে সবজি, মাছ, মাংস থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের দাম। এতে বাজারে গিয়ে চরম বিপাকে পড়ছেন ভোক্তারা। তারা বলছেন সরকারের নজরদারির অভাবেই দাম বাড়াচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। ক্রমাগত বাড়তে থাকা নিত্যপণ্যের দামে কোনো সুখবর নেই ভোক্তাদের জন্য। শনিবার দেশের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবজি, মাছ, মাংস থেকে শুরু করে ঊর্ধ্বমুখী মশলা জাতীয় পণ্যের দরও। চট্টগ্রামের বাজার সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। কাঁচামরিচ সপ্তাহ ব্যবধানে 70 থেকে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। মানভেদে পেঁয়াজের কেজি 70 থেকে 80 টাকা, কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা। মাংসের বাজার ঘুরে দেখা যায় গরুর কেজি 750 থেকে 800 টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। আমরা যারা পারতেছি কিনতেছি, যারা পারতেছি না কিনতেছি না, সেরকম আর কি, তবে রিজনেবল না। বাজারে বর্তমান যে পরিস্থিতি, সরবরাহ কম, যে কারণে মাছের দাম অনেক অত্যাধিক। সবজি অতি মাত্রা, কি বলেন, করলা 80 টাকা, বেগুন 80 টাকা, তারপরে কি বলি আপনাকে পটল 80 টাকা, আলু 50 থেকে 60 টাকা। তাহলে আপনি কি সস্তা পাচ্ছেন? কিছু না। এদিন সরবরাহ কমের অজুহাতে মুন্সিগঞ্জের বাজারে কেজিতে 50 টাকা বেড়ে রুই মাছ বিক্রি হয় 400 টাকা, আর কাতলের কেজি 450। 1 কেজি ওজনের ইলিশ কিনতে ভোক্তাকে খরচ করতে হয় 1500 টাকা। প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় হিমশিম অবস্থা ভোক্তাদের। নদীর মাছটা দাম একটু বেশি হলো, মাছটা খাওয়াই ভালো, কিন্তু মাছ পাওয়া যাইতেছে না। অন্য যে কোনো সময়ের তুলনায় মাছের দাম তুলনামূলকভাবে বেশি। রাজবাড়ীতে কাঁচামরিচের পাশাপাশি দাম বেড়েছে আলু, রসুন, পেঁয়াজ ও আদার। তবে কিছুটা কমেছে পটল, ভেন্ডি, ধুন্দুল ও বিভিন্ন প্রকার শাকের। বাজারের যে পরিস্থিতি ছিল, এই চলতি সপ্তাহে কিন্তু বাজারের পরিস্থিতি ভিন্ন। কাঁচামরিচের দাম বেশি, তারপর আপনার হলো পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি। অনেক জিনিসের দাম খুবই কম, যেগুলা মনে করেন উস্তে, পটল, দুধেল, ভেন্ডি, এগুলা খুবই কম। এদিকে সুনামগঞ্জে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এতে বাজারে এসে বেকায়দায় পড়ছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন স্থানীয়ভাবে উৎপাদন কম হওয়ায় অন্য জেলা থেকে সবজি আনতে গিয়ে পরিবহন খরচে বাড়ছে দাম। ফুলকপি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু, গাজর সবকিছু দাম বেশি। সবজি তো বর্তমানে দাম একটু বেশি, কারণ এখন তো সবজির সময় না। সাধারণ ভোক্তাদের দাবি, অসহনীয় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে বাড়াতে হবে নজরদারি। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক,
দেশ টিভি। দিনের বেলা কেবিন ভাড়া নিয়ে চলে অসামাজিক কার্যকলাপ। উঠতি তরুণ তরুণীদের কাছে ঘণ্টা ভিত্তিক ভাড়া দেওয়া হয় বিলাসবহুল লঞ্চের কক্ষ। বরিশাল নদী বন্দরে এমন দৃশ্য ধরা পড়ল দেশ টিভির ক্যামেরায়। চলতি বছরে এই ধরনের কার্যকলাপে লিপ্ত একাধিক ব্যক্তিকে আইনের আওতায় আনা হলেও টানা যায়নি লাগাম। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। ঢাকাগামী বিলাসবহুল লঞ্চগুলো রাতে যাত্রী পরিবহন করলেও দিনে নোঙর করা অবস্থায় ভাড়া দেওয়া হয় কেবিন কক্ষ। এসব কেবিন ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় উঠতি বয়সের তরুণরা। এ সংবাদের ভিত্তিতে অনুসন্ধানে নামে দেশ টিভি। সকালে বরিশাল নদীবন্দরের টার্মিনালে পৌঁছালে মেলে তথ্যের সত্যতা। একান্ত সময় পার করতে লঞ্চে আসে এ কপতি। গোপনে তাদের অনুসরণ করা হয়। নির্ধারিত কেবিন ভাড়া নিয়ে সেখানে চলে যান তারা। কিছুক্ষণ পর বদ্ধ কেবিনের দরজায় কড়া নাড়লে ভিতরে পাওয়া যায় প্রাণের অস্তিত্ব, কিন্তু ওপাশ থেকে পরিচয় পেয়ে দরজা আটকে রাখা হয়। দরজা খোলাতে ব্যর্থ হলে সহায়তা নেওয়া হয় লঞ্চ কর্তৃপক্ষের। তারা জানান, নিয়ম না থাকলেও শুধু পেটের দায়ে দিনের বেলা কেবিন ভাড়া দেন কেউ। পদ্মা সেতু হওয়ার আগে আমাদের খুব ভালো ছিল, কোম্পানি ভালো ছিল। পদ্মা সেতু হওয়ার পর থেকে একবারে লসে, আমাদেরও নাই, কোম্পানিরও নাই, আমাদেরও নাই, আমরা এইভাবেই আছি। বিআইডব্লিউটি থেকে এবং আরটিপির পুলিশ থেকে আছে, নিষেধাজ্ঞা আছে। আমরা সাধারণত 3:30 4টা এরপরে ধরেন অ্যালাউ করি, তাও যদি কোনো ফ্যামিলি ব্যাগটা নিয়ে আসে এরকম একটা আমরা অ্যালাউ করি। ঢাকা যেতে 1,500 থেকে 2,000 টাকা কেবিন ভাড়া লাগলেও বিশেষ সময় কাটাতে ঘণ্টাভিত্তিক 300 থেকে 500 টাকায় পাওয়া যায় এসি বা নন এসি কেবিন। ওই 500 টাকা 1000 টাকা তো যেতে পারে। ছাত্র আছে, ছাত্রীও আছে, আবার এলাকার লোকও আছে, আবার মুরব্বীরা আছে। কেউ ঘন্টায় নিলে ঘন্টায় নেয়, কেউ আছে দিনের জন্য আর দিনে আবার বিকেলবেলা নাইমা যায়। এ ধরনের কার্যকলাপ বন্ধে তৎপরতার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। আপনার কাছ থেকে আমি জানলাম, আমরা পদক্ষেপ গ্রহণ করব যেটা করতে না পারে। নোঙর করা লঞ্চে অসামাজিক কার্যকলাপে জড়িত অপরাধে চলতি বছরে এ পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। সংবাদ সকালে আরো যা থাকছে। ম্যানচেস্টার ডার্বিতে বাজিমাত ইউনাইটেডের। এফএ কাপের ফাইনালে ম্যান সিটিকে হারালো 2-1 গোলে। বগুড়ার গাবতলীতে রেশন ও ভিজিডির চাল আত্মসাৎ এবং টিসিবির কার্ড বিতরণে অনিয়ম অভিযোগ উঠেছে নারুয়ামালা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। নাগরিক সেবার জন্য তার দেখা পাচ্ছেন না স্থানীয়রা। এসব ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের আসমা বেগম স্বামী সন্তানকে হারিয়ে দিন পার করছেন চরম অভাব অনটনে। এমন চরম অর্থাভাবেও পাননি সরকারি সহায়তার কার্ড। তারা আমাদের গ্রাম দিয়ে যায়, তাকে জিজ্ঞেস করি, কয় যে চাউলে আসে না। এখন অভিযোগ কর্ম হাসিনে দিচ্ছে, চেয়ারম্যান খাচ্ছে। এই কাঠের চাউল একবার দিয়ে আর দেয়নি, কাকু 2বার দিয়ে আর দেয়নি। শুধু আসমাই নয়, তালিকায় নাম থাকার পরও ভিজিডির চাল বঞ্চিত আরো অনেকেই। তাদের নামের চাল নিয়ে যাচ্ছে অন্য কেউ। রেশনের চাল ও টিসিবির কার্ড বিতরণেও রয়েছে অনিয়মের অভিযোগ। ইউনিয়নে 1045টি টিসিবি কার্ড থাকলেও তার নিয়ন্ত্রণ চেয়ারম্যান আব্দুল গফুরের হাতেই। নিজের পছন্দের লোকদেরই স্লিপ দেন টিসিবির পণ্যের। আমি অনলাইন করার পরে 2বার চাউল পেয়েছি, তারপরে আর চাউল পাইনি। চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান কয় তোমার নাম নেই। চেয়ারম্যান হয়তো ওই টিসিবির কার্ড অন্য কাছে বিক্রি করে দিয়েছে। আর আমাকে একবারও চাল দেয়নি, কিন্তু আমার নামে আছে কার্ড। ইউপি চেয়ারম্যান গফুরের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের ফিরিস্তি আরো বড়। দরিদ্র মানুষদের বাদ দিয়ে 40 দিনের মাটি কাটা কর্মসূচিতেও নিজের ঘনিষ্ঠদেরই রাখেন তিনি। ইউপি সদস্যরা অতিষ্ঠ চেয়ারম্যানের এমন স্বেচ্ছাচারিতায়। অভিযোগ দেওয়া হয়েছে ইউএনএর দপ্তর এবং দুদকেও। যখন প্রত্যেকটা 2 দিন না 3 দিন মাটি কাটে, যখন নাম ডাকে তখন লোকমান নাম আগে ডাকে। দেখে আমি টাকা পাই না, চেয়ারম্যান টাকা সব কটা থেকে দেয়। 7-8 জন লোকের নামের মধ্যে চেয়ারম্যান মাত্র 11 জন লোক দেয়, আর বাকি নামগুলো চেয়ারম্যান বাকি লোক না দিয়ে এই চেয়ারম্যান এই কার্ডগুলো বিক্রি করে দেয়। প্রজেক্ট সভাপতি করে, কিন্তু টাকা উঠানোর সময় কোনো সই স্বাক্ষর লাগে না। ওটা চেয়ারম্যান অফিসের সাথে হোক এবং যেভাবে হোক নকল সই করে হোক টাকাটা উঠায় নেয়। অভিযোগের বিষয়ে কথা বলতে পরিষদে গিয়েও দেখা মেলেনি চেয়ারম্যান আব্দুল গফুরের। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান তার বিরুদ্ধে চলছে রাজনৈতিক ষড়যন্ত্র। এই কার্ড কিন্তু ফুললি বিতরণ করে দেওয়া হয়েছে,
ফুললি সবার কাছে বিতরণ করে দেওয়া হয়েছে মেম্বারদের হাতে, কারণ আমি তো প্রত্যেকটা বাড়ি বাড়ি যাই দিতে পারবো না। মেম্বারদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, মেম্বাররা তাদের কাছে দিয়ে দিচ্ছে। তারা যদি বিক্রি করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার কোনো সে নাই। তবে এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগ আসলে অবশ্যই সেটা আমাদের আমলে নিতে হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো তদন্ত বা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। শিগগিরই চেয়ারম্যানের এসব স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো ভারতের 18তম লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়ায় এই ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা 5টায়। এই দফায় 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 আসনে ভোট হলেও বাড়তি নজর ছিল দিল্লি ও পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি ভোটে এগিয়েও ছিল পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে প্রায় 78% ভোট পড়েছে। প্রায় 52% ভোট পড়েছে উত্তরপ্রদেশে, যা এই দফায় সবচেয়ে কম। বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গে ভোট মানে উত্তেজনা আর সংঘর্ষ। লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফায় এসে তেমন চিত্রই দেখা গেল পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে। শনিবার সকালে তৃণমূল ও বিজেপির সমর্থকদের বিক্ষিপ্ত সংঘর্ষে শুরু হয় ভোট গ্রহণ। বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তোপের মুখে পড়েন কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে ঘিরে চোর ও বিজেপি হটাও স্লোগান দেন তৃণমূল সমর্থকরা। পরিস্থিতি মোকাবেলায় নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে বাড়ে ভোটার উপস্থিতি। 6ষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 8টি আসনে ভোট। এর মধ্যে বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া, যেখানে লড়ছেন টালিউড অভিনেতা দেব হিরণ, জুন মালিয়ার মতো এক ঝাঁক তারকা প্রার্থী। 6ষ্ঠ দফায় দিল্লির ভোট কেন্দ্রে যাওয়ার আগে মা সোনিয়া গান্ধীর সঙ্গে সেলফি তোলেন রাহুল গান্ধী। তাদের এই মুহূর্তটি এখন নেট দুনিয়ায়। আর দিল্লিতে ভোট দিতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে। এদিকে সকালেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের ভোটাধিকার প্রয়োগের সময় সাংবাদিকদের ক্যামেরাবন্দী হন। দিল্লিতে সকালেই ভোট দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। देश के लिए एक बहुत बड़ा निर्णय का समय है और मुझे पूरा विश्वास है कि देश जो है, दिल्ली के वोटर भी विकसित भारत और मोदी सरकार को एक बार और वोट देंगे। এদিকে 6ষ্ঠ দফায় ভোটের লড়াইয়ে রয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। অনন্তনাগ রাজৌরিতে পিডিপির এই নেত্রী ভোট দিতে গিয়ে পড়েন বিড়ম্বনায়। দলীয় কর্মী ও এজেন্টদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ধর্নায় বসেন মেহবুবা। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। हर जगह हमारे लोग बंद है और जहां लोगों को बंद नहीं करते हैं वहां मशीनें बंद की गई हैं। লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফায় 6 রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 আসনে ভোট। এর মধ্যে উত্তরপ্রদেশে 14, হরিয়ানায় 10, বিহার ও পশ্চিমবঙ্গে 8, উড়িষ্যায় 6, ঝাড়খণ্ডে 4 এবং কেন্দ্রশাসিত দিল্লিতে 7 ও জম্মু কাশ্মীরে 1টি আসনে ভোট। 6ষ্ঠ দফার মধ্য দিয়ে লোকসভার 543 আসনের মধ্যে 486 আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। শেষ দফায় আগামী 1 জুন ভোট হবে 57 সংসদীয় আসনে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের গুজরাটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 27 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 9 জনই শিশু। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে গুজরাটের রাজকোটের টিআরপি গেমিং জোনে আগুন লাগে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে আগুন লাগার সময় গেমিং জোনের ভেতরে অনেক মানুষ ছিল। আগুনে দ্রুত ছড়িয়ে পড়লে অনেকে আটকা পড়েন। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগুনের লেলিহান শিখায় পুড়ছে চারপাশ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হলো এখানকার মানুষ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হঠাৎই ভারতের গুজরাটে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাজকোটের টিআরপি নামের একটি গেমিং জোনে ঘটেছে ভয়াবহ এই ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে, যাদের বেশিরভাগই শিশু। দগ্ধ আরও অনেকে। তাদের উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। এদিকে মৃতদেহগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ফলে পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হচ্ছেন তারা। Fire broke out in the TRP gaming zone
in the afternoon. The rescue operations are on. The fire is under control. We are trying to retrieve as many bodies as possible. As of now, around 20 bodies have been recovered and they have been sent to the hospital for further investigation. মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে বলেও জানান তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল আগুনের ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য মিউনিসিপাল কর্পোরেশন এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য অগ্রাধিকার দেওয়ারও নির্দেশ দেন তিনি। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করবে বলেও জানান তিনি। গেমিং জোনের মালিকদের এরই মধ্যে আটক করেছে পুলিশ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে তা নিয়ে কিছু জানা যায়নি, তবে এর তদন্ত চলছে এবং অতি দ্রুত এর কারণ বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন গুজরাটের পুলিশ। এদিকে নিহতদের পরিবারের জন্য 4 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পূর্ব ইংল্যান্ডের একটি মাঠে স্পিড ফায়ার বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ব্রিটিশ বিমান বাহিনীর এক পাইলট। শনিবার লিঙ্কনশায়ার অঙ্গরাজ্যে এই দুর্ঘটনাটি ঘটে। দ্য গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লিঙ্কনশায়ারের RAF কনিংসবিতে ব্রিটেনের যুদ্ধের স্মরণে এই যুদ্ধ বিমানটি ছিল। অজ্ঞাত পরিচয় পাইলটই বিমানটির একমাত্র যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার ফলে অন্য কেউ আহত হয়নি। এরই মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে ব্রিটিশ পুলিশ।